নদীর তরতাজা চিংড়ি মাছ দিয়ে যেটা দিয়ে রান্না করি না কেন খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়। জানি না কারা কারা নদীর একদম তরতাজা চিংড়ি মাছ খেয়েছেন, তবে আমরা প্রায় সময় খেয়ে থাকি। তার কারণ হচ্ছে আমাদের নদীর সঙ্গেই বাড়ি। এখানে হচ্ছে চিংড়ি মাছ ধরে একদম বেচার জন্য নিয়ে আসে। তো আমরা এখান থেকে যখন চিংড়ি মাছ কিনি তখন দেখা গেছে যে থালিতে থাকে না, চিংড়ি মাছ লাফিয়ে লাফিয়ে পড়ে যায়, একটা তেনা দিয়ে ওরা ঢেকে রাখে খুব সুন্দরভাবে। মানে এত পরিমাণে তরতাজা থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমি এখানে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানোর সময় একটু কষ্টই হচ্ছিল, আজকে শরীরটা বেশ খারাপ ছিল। তো কি আর করব, বিছানাটা তো গোছাতে হবে। তো আস্তে আস্তে যতটুকু পারছি ততটুকু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বিছানাটা কিন্তু অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো আমার মেয়ে তো আছেই অগোছালো করানোর জন্য, মানে করার জন্য। ও কিন্তু সবসময় অগোছালো করে রাখে। এত বেশি খারাপ লাগে মাঝে মাঝে যে তুমি কেন এরকম করো, তুমি তো এখন একটু বড় হয়েছো, এখন তো একটু বোঝো, তোমার আম্মুর কষ্ট হয়। কি আর বলবো, আমি যেভাবেই বলি না কেন ও কিন্তু কোনোভাবেই কোনো কিছু একদম মাথায় নেয় না। ও ভাবে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে ফেলে। আসলে বাচ্চা মানুষ তো, কি আর বলবো, ওকে তো ওরকম ভাবে মারধরও করা যায় না, আর আমি তো একেবারেই করি না। তার কারণ হচ্ছে আমি ওকে মারলে ও এমনভাবে কান্না করে আর এত বেশি মায়া লাগে, সেজন্য ওকে আমি মারামারিও খুব কম পরিমাণে করি। তো এই তো বিছানা গুছিয়ে জানালা দুটো খুলে দিয়েছি। তারপরে এই তো গুছানো বিছানাটা একটু দেখালাম। আর বাইরের অবস্থা যে আজকে কি খারাপ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইরের আবহাওয়া মনে হচ্ছে যে এমন বৃষ্টি নামবে, একদম ঝুম বৃষ্টি। আর এই যে এই সময়টা না, যে সময় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম, এই সময়তে গুড়ি গুড়ি খুব ভালোই বৃষ্টি পড়তেছিল। তবে ঝুম বৃষ্টি হলে খুব বেশি ভালো হতো। ঝুম বৃষ্টিটা হওয়া অনেক বেশি জরুরি। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের এলাকায় ঝুম বৃষ্টি হয়নি। এর কারণে গাছগাছালা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, মরেও যাচ্ছে অনেক গাছ। সেই সাথে এত বেশি ধুলোবালি উঠতেছে না, মানে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ধুলোবালি দিয়ে একদম ঘর-টর ভরে যাচ্ছে। এই ঘর ঝাড়ু দিয়ে এই ঘর পরিষ্কার করে আবার এই ঘর নোংরা হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো কি আর করব, আল্লাহ পাক যদি বৃষ্টি না দেন তাহলে তো আর কিছু করার নেই। তবে বৃষ্টির জন্য অপেক্ষায় আছি, কারণ বৃষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগছে না, এজন্যই বললাম। তো কাদের কাদের অঞ্চলে, কাদের কাদের এলাকায় বৃষ্টি হয়েছে চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আজ 2 দিন যাবতীয় হচ্ছে আবহাওয়াটা অনেক অনেক বেশি খারাপ। দেখা গেছে সারাক্ষণ মেঘলা মেঘলাই থাকে, আর এত করে মেঘ সাজে আর এত সুন্দর বাতাস ছাড়ে, তবুও বৃষ্টি হয় না। জানি না কেন এরকম হয়, আল্লাহ পাকই খুব ভালো জানে। হয়তো বা অন্য কোথাও হচ্ছে, এখানে হচ্ছে না, এরকমটাও হতে পারে। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক দরকারি। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি তো কথা বলতে বলতে এখানে অনেকগুলো থালা বাসন মেজে নিয়েছি। তো আস্তে আস্তে সবগুলো থালা বাসন মেজে খুব ভালো করে খলিয়ে নেব। দেখা গেছে একবারে সবগুলো থালা বাসন মেজে নিলে তারপরে আস্তে আস্তে খলিয়ে নিলে অনেক বেশি ভালো হয়, আর এতে অনেক বেশি সুবিধেও হয়। তো আমি এই জন্যই এক এক করে থালা বাসন মেজে তারপরে খলিয়ে নিই। আসলে এরকম করে আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি ভালো হয়। তো এই তো এখন খুব ভালো করে সিঙ্কটা আমি পরিষ্কার করে নেব। আসলে থালা বাসন মাজার পরে সিঙ্কটা যদি ভালো করে পরিষ্কার করে না নিই তাহলে কিন্তু অনেক বেশি নোংরা নোংরা লাগে, যেটা আমি একেবারেই পছন্দ করি না। তো থালা বাসনগুলো আমার এখানে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আজকে কিন্তু খুব বেশি একটা থালা বাসন ছিল না, খুব অল্প পরিমাণেই ছিল। আসলে প্রতিদিন তো আর একই রকম হয় না। তো অনেক কাজকর্ম করেছি অফ ক্যামেরায়, সব কিছু তো আর অন ক্যামেরায় করা যায় না। তো রান্না করতে চলে এসেছি বিকেলবেলায়। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি এক চুলায়, আরেক চুলায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব। কে কে চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি খেতে ভালোবাসেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। ওই যে বললাম না, নদীর তরতাজা মাছ। আমাদের এখানে কিন্তু নদীর অনেক টাটকা টাটকা মাছ পাওয়া যায়, যে কোনো মাছই হোক না কেন। তো আমরা সব সময় দেখা গেছে নদীর টাটকা মাছ খেতে পারি। জানি না কারা এরকম নদীর তরতাজা মাছ খেতে পারেন না না পারেন, তবে আমরা সবসময়ই খেতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি এর জন্য। আসলে নদীর তরতাজা টাটকা মাছটা খেতে না অনেক বেশি মজার হয়।
আর চাষের যে মাছগুলো হয় এগুলো তো আমি একেবারেই খেতে পারি না। এই জন্য আপনাদের ভাইয়া সবসময় চেষ্টা করে যে অল্প মাছ কিনবে, তবুও নদীর মাছ কিনবে। আর এইখানে আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য সর্বপ্রথমে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই ধুয়ে রাখা উস্তাগুলো দিয়ে আদা রসুন পরিমাণ মতো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, সেই সাথে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ রান্না করতে করতে দেখলাম এদিকে আমার মেয়ে দেখেন কি নিয়ে এসেছে, বলতেছে যে দেখো মা এটা কি সুন্দর করে ফোটে। তো এই তো ও একে একে ফোটাচ্ছিল, তো আমি বসে বসে দেখতেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছিল, আসলে ছোটবেলায় চলে গিয়েছিলাম আর কি। আমরা কিন্তু ছোটবেলায় ঠিক এরকম করে খেলা করতাম এক এক জিনিস নিয়ে গাছগাছালার। তো আমার মেয়ে দেখেন কি সুন্দর করে ফোটাচ্ছে, আমি দেখে অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম, সেই সাথে অবাকও হয়ে গিয়েছিলাম যে তুমি কিভাবে এটা শিখলে। আমি তো তোমাকে এরকমভাবে কখনো দেখাইনি। বললো যে এক বান্ধবী মানে শিখিয়েছে। আসলে এই বয়সে ওদের বান্ধবীও আছে, এটা ভাবলেও অবাক লাগে যে একটু একটু বাচ্চারা কি সুন্দর বন্ধু বান্ধবী বানিয়ে নেয়, ভালোই লাগে কিন্তু ব্যাপারটা। তো ও ওইখানে ওইরকম ভাবে খেলা করতেছিল, আমি কিছুক্ষণ বসে থেকে দেখে তারপর আবার চলে এসেছি রান্না বান্নার কাজে। আসলে রান্না বান্না না করলে তো আর খেতে পারবো না, যতই দেখি বাচ্চার খেলাধুলা, কাজকর্ম তো করতেই হবে, সেই সাথে রান্না বান্নাও করতে হবে। তো এক পাশে আমি ভাজিটা করে নিচ্ছিলাম আর এক পাশে ডালটা হয়ে যাচ্ছিল। তো ডালটা রান্না করতে কিন্তু বেশ সময় লাগে, আসলে ডালটা যদি বেশ সময় ধরে রান্না করা না যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই দিকে আমার চিংড়ি মাছটা রান্না করা শেষ। তো এই তো খুব ভালো করে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, এতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা এত বেশি ভালো বের হবে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার চিংড়ি মাছটা রান্না করা শেষ, আমি নামিয়ে নিয়েছি। এখন শুধু ডালটাই বাকি। তো ডালটা আমি খুব ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যা যা দেওয়ার দরকার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেব। শেষ পর্যায়ে গিয়ে আমি তেল দিয়ে বাগার দিয়ে নিব। আসলে আমরা সবসময় বাগার দেওয়া জিনিস খাই, যেমন শাক সবজি, সেই সাথে ডালটা, খিচুড়িটা, এগুলি তো আমরা সবসময় বাগার দিয়ে খাই। জানি না আপনারা কে কীভাবে খান, তবে আমরা সবসময় বাগার দিই। আর আমি যেভাবে বাগার দিই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই পর্যায়ে এসে দেখি আমার ডালটা একদমই রান্না করা মানে রান্না হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তারপরে তো দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব কুচি করে রাখা রসুন, সেই সাথে কুচি করে রাখা পেঁয়াজ। তো খুব ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। আসলে ডালের মধ্যে দেখা গেছে যে রসুনটা যতই ভেজে দেই না কেন রসুনটা কিন্তু একটু পরেই সাদা হয়ে যায়। তো খুব বেশি গাঢ় করে ভাজলেন আবার পুড়ে ফেলতে হবে না, মানে একটু ব্রাউন কালারটা অনেক বেশি করে করতে হবে, এতে করে না ঘ্রাণটা অনেক বেশি মানে ভালো হবে, আবার খেতেও বেশি সুস্বাদু হবে। তো এই তো আমি এখানে খুব ভালো করে এটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর ওইদিকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। আসলে আমি যে এই বাগারটা ফোড়ন বলে, অনেকে এক এক জায়গায় এক এক রকম বলে, তো আমি যে এই বাগারটা দেই এই বাগারটাতে কিন্তু দিয়ে আমি আর কোনো জাল টাল দিই না, এই বাগার দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিই। তার কারণ হচ্ছে এই বাগার দিয়ে জাল দিলে না আপনার টেস্টটা, ডালের টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি ডাল ডাল বাগার দিয়ে কখনোই জাল করি না। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।